নমস্কার, সুভাষিত জ্যোতি অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত। সুভাষ শাস্ত্রী, যার কথা জ্যোতিষের বেদবাক্য, যার কথার হাত ধরে আপনার জীবনের পরিবর্তন। অনেক অনেক স্বাগত সুভাষদা আপনাকে। আর যেহেতু এটা ফোন ইন প্রোগ্রাম, তাই আপনাদের ফোন এবং সেখানে সুভাষ শাস্ত্রীর প্রেডিকশন। যদিও সুভাষদা আপনার ফোনটিকে মানে আপনার ছকটিকে বারবার দেখবেন, বারবার বলবেন না, একবার দেখবেন, তারপর আপনার দিকে তাকিয়ে আপনার ছকের প্রেডিকশন। এটা মনে হয় অভিজ্ঞতা ছাড়া সম্ভব নয়। না, এটা তো প্রথমে কাজ করে শুরু করতে এভাবে করতে পারিনি। ইট নট পসিবল। এটা তো একদিনে করা যাবে না কোনোভাবেই। সেই মুখস্থর মতন জানেন, সেই মানে ওই সরস্বতী মন্ত্রই বলুন আর যে মন্ত্রই বলুন আর যেটাই বলুন, নিজের ঘরে সুইচ বোর্ড, ইলেকট্রিকের সুইচ বোর্ডগুলো বলুন, অনেক সুইচ থাকলেও একটা সুইচ গেছে, সেটা করতে করতে হয়েছে। এটা খুবই হতাশার সাথে আজকের এই অনুষ্ঠান শুরু করছি, লাইভ অনুষ্ঠান। রেজাল্ট বেরোলো, বহু স্টুডেন্ট 96 স্টুডেন্ট 90 টাচ করতে পারেনি। কেন পারেনি বলতে কোনো লজ্জা নেই। অযোগ্য টিচার কিছু খাতা দেখেছে, অযোগ্য টিচার খাতা দেখেছে, তা সে কি ছাত্রের মূল্যায়ন করবে? তো রবীন্দ্রনাথকে তার দাদু একবার বলেছিল যে তোমার মূল্যায়ন এই দেশের মূর্খ পণ্ডিতরা করতে পারবে না, অজ্ঞতা, আমাকে এই দায়িত্ব নিতে হচ্ছে তোমাদের পুরস্কৃত করার। উনি বুঝতে পেরেছিলেন, বাবা মহর্ষি দেবেন্দ্রনাথ বলেছিলেন। তো উনি বুঝতে পেরেছিলেন, সারা পৃথিবী ঘুরে বুঝেছে এই অযোগ্য রাজাগুলো যোগ্যতা নেই তোমার মূল্যায়ন করার। তুমি দুঃখী হয় না? রবীন্দ্রনাথ ঠাকুর একটি গান লিখেছিলেন, গান রবীন্দ্রনাথ এবং জ্যোতি দাদা মিলে গানটা শুনিয়েছিল। নয়ন তোমার, ওই গানটি সম্ভবত বলছি আমি, হ্যাঁ আমার সেটাই মনে পড়লো। এটা দেশের রাজা যদি তোমার গানের মানেটি মানেই না বুঝতে পারে, ওকে পুরস্কৃত, তোমাকে পুরস্কৃত করতেন। তাই আমি তোমাকে 500 টাকা চেক দিয়েছিলাম। অজ্ঞতা বলছে, ওখানে বলছে এই মূর্খ রাজা তোমার এই যোগ্যতাকে ধরার তার যোগ্যতাই নেই, তো সে তোমার কি মূল্যায়ন করবে? কোনো চিন্তা করো না, আরো ভালো করে লেখো। অজ্ঞতা, এই দায়িত্ব আমিই তুলে নিচ্ছি, আমি তোমাদেরকে পুরস্কৃত করলাম। তো এই অযোগ্য কিছু টিচারের হাতে পড়ে যোগ্য স্টুডেন্টের নাম্বার যদি 95 থেকে 89-তে নেমে আসে, সেই ছাত্রদের হতাশ হওয়ার কোনো জায়গা নেই। কেন অযোগ্যরা আলটিমেট থাকবে না, আলটিমেট থাকবে না। কেন দেখুন, যোগ্য ভালো ভালো প্রচুর টিচার আছে, কিন্তু অযোগ্য তো মিশে রয়েছে। এই টিভিতে দেখছিলাম, অঙ্ক জিজ্ঞেস করেছে ছাত্র দামাদাম মার, ইংরাজি জিজ্ঞেস করেছে সোজা হাঁটা। লজ্জা। সে যদি খাতা দেখে ফার্স্ট একটা মেডিকেলের স্টুডেন্টের হবে, আগামী দিনে মেডিকেলে যাবে, সেই ছাত্রীর খাতা দেখছে, কি আর বলবো। তো যাই হোক, এটাই আমার বার্তা। যেসব স্টুডেন্ট আশাতীত নাম্বার করতে পারেননি, হতাশ হওয়ার কোনো জায়গা নেই। পরের পরীক্ষায় মেরে দিয়ে বেরোতে হবে। কারণ এই অযোগ্যদের জন্য নিজেরা শোক প্রকাশ করে কোনো লাভ নেই, আরও সেই স্টুডেন্ট ড্যামেজ হবে। কারণ এদের তো চাকরি যাবে, কি হবে, চুলো যাক, এদের আপনাদের ভেবে লাভ নেই। নাম্বার হয়তো কিছু কম এসেছে, 2-1 জনের খবর এসেছে মিনিমাম নাম্বার পেত 98, 97, 95 অ্যান্ড অ্যাবাভ, সে 90 পায়নি। এখন খাতা দেখতে গেলে বলবে পাতা মিসিং করে দেবে, নানা রকম বুদ্ধি আছে। তো মানে কি আর বলবো, বলার কিছু নেই। যাই হোক, মাথায় এইটা কেন হয় সুভাষদা? এটারও তো একটা ডেস্টিনি আছে, কাজ করেছে। ওই বাজে ডাক্তারের হাতে পড়ে ডেস্টিনি তো আছেই। আমাকে তো জিজ্ঞেস করেছিল, আমি যখন ইজিপ্টে গেছিলাম, আমাকে একজন বললো একই সময় সারা পৃথিবীতে প্রচুর বাচ্চা জন্মায়, তাহলে রবীন্দ্রনাথ কেন হলো? ওনার সময় সবাই জন্মেছে। তো আমার উত্তরটা ছিল ওই প্লেনের ড্রাইভারের মতন, ওই যে প্লেনটা ভেঙে পড়ে যায় জলে, ও বহু রাশির লোক ভেতরে বসে রয়েছে। একটা প্লেন যদি, কিংবা একটা বাস, কিংবা একটা জাহাজ, হোয়াট এভার, যে ভেঙে পড়েছে, তার চালকের গ্রহ খারাপ। তাহলে এইখানে কি বাচ্চার ক্ষেত্রে, বাচ্চা তো ডিফারেন্স ডেস্টিনি নিয়ে জন্মেছে, ডিফারেন্স প্লেসে জন্মেছে, কিন্তু কথা হচ্ছে এখানে এই কারাতে খাতা পড়বে, এটা না আমার হাতে নেই। তো ওই জন্যই বললাম যে মূর্খর হাতে পড়ে যদি আপনার বাচ্চার নাম্বার কমে যায়, হতাশ না হয়ে ডবল উদ্যমে ঝাঁপিয়ে পরেরটা বের করতে হবে, তার প্রস্তুতি শুরু করতে হবে আজকে থেকেই। ওই নাম্বার কেন কম চুল ছিটছে বসে বসে না খেয়ে দিয়ে কোনো লাভ নেই, কোনো লাভ নেই। কারণ অযোগ্যদের শাস্তি হবেই, আগে হোক পরে হোক হবেই। তার জন্য নিজে শোক পালন করে পিছিয়ে পড়বেন না। 1, 2 হচ্ছে যে আজকের এই অনুষ্ঠানে, শনিবারের অনুষ্ঠানে একটা কথা বলছি আপনাদেরকে, যে অনেক কথা বছরের প্রথম থেকে গ্রহ নিয়ে বক 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 বক
বিশেষ অনেক করে কিছু আপনি করেছি, নক্ষত্র নিয়ে বলেছেন, সবকিছু নিয়ে অ্যালার্ট বলেছি। করেছেন নক্ষত্র কোনটা নিয়ে বলিনি, কোনটা নিয়ে বলিনি? ঋণ কে চাইবে বলুন তো? আপনার ঘাট থেকে যে আপনাকে টাকা দিতে চাইবে যে আপনি টাকাটা শোধ করে দিন, সে সুদ সুদ চায়, সে সুদ চায়, পরিষ্কার কথা। তো কিন্তু আপনাকে সুদের থেকে বেরোতে হবে। যদি আপনার নক্ষত্র শুক্রের হয়, পূর্ব ফাল্গুনী, কোথায় বসে রয়েছে? সিংহে বসে বসে রয়েছে। আচ্ছা, যদি আপনার নক্ষত্র একদম সোজাসুজি উল্টো দিকে চলে যাচ্ছি, কাল্পনিক, আপনার নক্ষত্র হচ্ছে পূর্ব ভাদ্রপদ নক্ষত্র। দেখুন নক্ষত্র তো বৃহস্পতির, হ্যাঁ, কোথায় বসে রয়েছে? শনির ঘরে বসে রয়েছে। পূর্ব ভাদ্রপদ নক্ষত্র বসে রয়েছে কুম্ভ, আর পূর্ব ফাল্গুনী বসে রয়েছে সিংহে। দুজনেরই অবস্থা এক। কেন জানেন? এখানে তার আগে কেতু বসে রয়েছে মঘা, ওইখানেও কি করেছে? শনির ঘরে পড়ে গিয়ে ওর হাত পা ভেঙে যাওয়ার মতন রফা হয়েছে। ওর অবস্থা, দুজনেই ঋণের দায়ে ছটফট করছেন। একটা হচ্ছে কুম্ভ, একটা হচ্ছে সিংহ। আরও স্পেসিফিক যদি আমি বলি, তাহলে ইউ মাস্ট ফলো যে পূর্ব ফাল্গুনি টু, নট দ্যাট কি মাঝখানের গুলো আছে, পূর্ব ফাল্গুনি টু পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, একটা বৃহস্পতির, একটা শুক্রের, দুজনেরই ফিনান্সিয়াল ক্রাইসিস চলবে। আর মাঝখানে পড়ে ছটপট করবে ভরণী নক্ষত্র, শুক্রের নক্ষত্র, ভালো নক্ষত্র। শুক্র একটা, কিন্তু প্রথম জীবনে খুব ল্যাভিশলি লাইভ হয় শুক্রের নক্ষত্র, পরে একটুখানি অসুবিধায় পড়ে, তারপরে আবার আধ্যাত্মিক প্রেম, আধ্যাত্মিক জগতের তার আর্নিং এবং তার ডেভেলপমেন্ট, এগুলো সমস্ত শুক্র দৈত্য গুরু সাময়িক আপনাকে ডিস্টার্ব করতে পারে। কে আছেন? নমস্কার, কে রয়েছেন? নমস্কার, আমি পশ্চিম মেদিনীপুর থেকে বলছি। নাম? আমি আমার নাম একটু ভাইয়ের সম্পর্কে জানতে চাই। আচ্ছা, নাম না বললেও কোনো সমস্যা নেই। কেউ না, ভাইয়ের নাম শুভদীপ প্রধান। আচ্ছা, কেউ এসছিল জানাশুনো? হ্যাঁ, স্যারের কাছে আমি এখান থেকে মানে 2-4 জনকে মানে পাঠিয়েছি। আমি নিজে নিজে কোনোদিনও যাইনি, কিন্তু আমি পাঠিয়েছি, ওনারা গিয়ে ওখানে উপকৃত। মানে আচ্ছা। স্যারের কথা বলার মতো নয় আর কি। বাহ। স্যার মানে স্যারকে আমার এখানে যতজনে মানে ভগবানের মতো মানে। তোমার ভাইয়ের জন্ম তারিখটা বলো। মার্চের 20 তারিখ 1994। একটা মিনিট ধরো। মার্চ 20-3-1994, টাইমটা বলো। দুপুর 12টা 15। কোথায় জন্ম বলো? এ কি হলো? দাঁড়া 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 দাঁড়া, মেদিনীপুর, পশ্চিম দাঁড়া দাঁড়া মেদিনীপুরে। দাঁড়া। 20-3-1994 মেদিনীপুরে জন্ম। দুপুর 12:15। ও তোমার ভাইয়ের এখন চাকরি চলে যাবে দুপুর 12টা 15। কোথায় বাড়ি? পশ্চিম মেদিনীপুরে। ভাইয়ের চাকরি চলে যাবে, কর্মচ্যুত হয়ে যাবে তোমার ভাই, বেকার বসে থাকবে এখন। মানে কবে হবে ও মানে প্রচুর টেনশনে আছে আর কি, যে সরকারি চাকরি কবে হবে। সরকারি চাকরি কি, প্রাইভেট চাকরি করলে সেটাও চলে যাবে। মিথুন রাশি তোমার ভাই। তোমার ও তো ভাই কিছু এমনি কিছু করতো হ্যাঁ, আগে? হ্যাঁ এখন করছে, একটা কন্ট্রাকচুয়ালে করছে এই হাওড়া ওই শিবপুর ইঞ্জিনিয়ারিং কলেজে পড়াচ্ছে আর কি। পড়াচ্ছে? করেছে হ্যাঁ, কিন্তু কন্ট্রাকচুয়াল, ওটা 2.5 বছরের জন্য, তো ওটা শেষ হয়ে যাচ্ছে আর কি। মানে কিন্তু নতুন করে এরপরে- রিকন্ট্রাক্ট হচ্ছে না? না না না, ওটা রিনিউয়াল হয় না আর কি। ওই প্রথমে বললাম যে চাকরি চলে যাবে, সরকারি চাকরি এখন পাবে না, চাকরি চলে যাবে। মানে কবে নাগাদ পাবে, বা স্যারের কাছে কবে নাগাদ যাব, কি ব্যাপারে একটু স্যার যদি মানে আপনার বলেন। মনে হচ্ছে সুভাষ শাস্ত্রীর কাছে আসলে আপনার ভাই চাকরি পেয়ে যাবে? একদম একদম একদম। সুভাষদা, কি বিশ্বাস আপনার উপরে দেখুন। দেখো, সরকারি চাকরি কোনোভাবেই 25 সালে আমি দেখতে পাচ্ছি না। এই বছরটা তো ছেড়ে দিলাম, মাঝখানে বাফার ইয়ার যদি আমি ধরি, 26-এর আগে কিন্তু সরকারি চাকরির যোগ নেই। তাহলে তার আগে যদি স্যার আপনার কাছে যাই, কবে নাগাদ যাব সেটা যদি আপনি বলেন। 25-এর জুনের পরে মিনিমাম, নট বিফোর দ্যাট। 2025 সালে জুনের পরে 1 ইয়ার, অ্যানাদার 1 ইয়ার, বিকজ অলরেডি আই টেল ইউ যে তোমাকে 25 সালে যোগ নেই। 25 সালটাকে আমি বাফার ইয়ার হিসেবে কাউন্ট করেছি। 2026 রাজ্য সরকারের চাকরির যোগ, 26 সালে চাকরির যোগ, দ্যাটস মিন তোমাকে আসতে হবে 2025-এর জুনের পরে। আচ্ছা, আর একটু বিয়ের ব্যাপারটা যদি স্যার একটু বলেন। বিয়ের যোগ তো চলছে,
মানে এই চাকরি পাওয়ার আগে কি বিয়ে হয়ে যাবে, বা মানে 30 হয়ে যাচ্ছে, মাও হচ্ছে যে একটু না না, সব ঠিকঠাক হয়ে যাবে, কিন্তু বিয়ে ওই 25-এর শেষে ধরে চলো। এরা ওই নেক্সট ইয়ার, এবছরে বিয়ে হবে না। 25-এর শেষে হচ্ছে- বিয়ে আর 26-এ গিয়ে চাকরি, এই হচ্ছে সুভাষদা। 25-এর শেষে ম্যাক্স টু ম্যাক্স, ওর ভেতরে ঠেকাতে পারবে না। একদম 25-এর শেষের পরে ঠেকাতে পারবে না, মানে আটকানো মুশকিল হবে, সেটাই বলছি। এন্ড অফ দ্য 25 বিয়ে হবে, এন্ড অফ দ্য 25 বিয়ে হবে। ঠিক আছে, তাহলে ওই- ভালো থাকো। ধন্যবাদ ফোন করার জন্য। এই যে সুভাষদা আপনি এক কথায় বলে দিলেন চাকরি চলে যাবে, কারণটা কি? কারণটা হচ্ছে যে বৃহস্পতির দশা, চন্দ্র যে মাতৃকারক গ্রহ ছিল সেটা ফিনিশ হয়ে যাচ্ছে। তার মানে ওর কর্মচ্যুত হবে, রাজ্য সরকারের চাকরি পাবে, রাজ্য সরকারের চাকরির যোগ 26 টাকা হবে না, একটু গ্যাপে বসে থাকতে হবে। কিন্তু বিয়েটা ফাইনাল হয়ে এসছে, বিয়েটাকে এই বছর থেকে সামনের বছর টাকানো যাবে, সামনের বছর প্রথম থেকে ঠেলে টুলে এন্ড পর্যন্ত নিয়ে যাবে, তারপরে ক্যালেন্ডার উল্টানো যাবে না। কে একজন ফোনে আছে? নমস্কার, কে রয়েছেন? হ্যালো, নমস্কার, আমি আমার ছেলের জন্য একটু জানতে চাইছি। আপনি কোথা থেকে ফোন করেছেন? আমি 22 থেকে ফোন করছি। বারুইপুর। বারুইপুর। 22 বাঁশদ্রোণী, আচ্ছা। আপনি কি নাম বলতে চাইছেন না চাইছেন না? না, নাম বলতে চাইছি। আমার নাম রঞ্জিতা মজুমদার, আমার ছেলের জন্য জানছি। আচ্ছা ঠিক আছে, আচ্ছা, ঠিক আছে। বলুন ডেট অফ বার্থ। জন্ম তারিখ বলো। 9/18/1980। 9/18/80, 1900, ঠিক আছে। হলো টাইম বলো। টাইম বাংলাদেশ, ফরিদপুরে, আপনার 6টা থেকে 6:30টার মধ্যে। বাংলাদেশে ফরিদপুরে 6টা থেকে 6:30 মানে আধ ঘন্টা। 6টা হলে 5:30 হবে, 6:30 হলে 6টা হবে। না না না, 5:30 হলে 6টা। কোন সময়, সকাল না সন্ধে? সকাল সকাল হ্যাঁ। সেটা বলতে হবে। সকাল ফরিদপুর। ফরিদ- যা কি গো, তোমার হ্যাঁ, ছেলের বলুন। জন্ম সময় মানলাম সব উড়ে ফুড়ে বেরিয়ে গেল, বন্ধ হয়ে গেল। আচ্ছা আবার বলতে হবে, আবার বলো ডেট অফ বার্থ। 9/8 9/18 আর 18? 19। মানে 18ই সেপ্টেম্বর। হ্যাঁ হ্যাঁ 9/18 কি বলছো মানে তুমি? 18টা হবে আগে, তারপরে 9/1980। বুঝতে পারছি। 1900। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, বুঝেছি, চুপ করো তুমি। সকাল 6টা থেকে 6:30টার মধ্যে ফরিদপুর ফরিদপুর। বাংলাদেশ, হ্যাঁ বুঝেছি। আধ ঘন্টা ডিফারেন্স হবে। হ্যাঁ কি হবে, এরর দেখাচ্ছে না, খুলেছে। তোমার ছেলের রাশি হচ্ছে ধনু রাশি। হ্যালো, হ্যাঁ হ্যাঁ ধনু রাশি, ব্যবসা সব সর্বনাশ হয়ে যাবে। চাকরির যোগ তো নয়, চাকরির তো ছক নয়। ছেলের বিয়ে দিয়েছো? হ্যাঁ বিয়ে দিচ্ছি। বিয়ে দিয়ে যখন খাবে কি, এখন ব্যবসা থাকবে না, খাবে নাকি? সেটাই তো জানার জন্য এই করছি। হ্যাঁ কি, সেটা তো বলে দিলাম তো। ছেলের তো চাকরি বাকরি হবে না, আর ব্যবসাটাও বন্ধ হয়ে যাবে। কিসের ব্যবসা করতো ও? ও এমনি একটু আপনার ইসের কি কয়টা রে, বইয়ের দোকান আছে। হ্যাঁ বইয়ের দোকান আছে, আর এই টুকটাক একটু এই ইসের কন্ট্রাক্টরের ব্যবসা করতো। কন্ট্রাক্টারি আর বইয়ের দোকান, হে ভগবান, দুটোর মধ্যে কোনো মিলই পাচ্ছি না। কন্ট্রাক্টারি মানে ঠিকাদারি, আর বইয়ের দোকান, হ্যাঁ তো দুটোই চলছে। দুটো, মানে একটা তো টাকা পয়সা আটকে আছে ওখানে। কন্ট্রাক্টারি, হ্যাঁ ঠিকাদারি, মানে ঠিকাদারির একটা শব্দ, মানে প্রত্যেকটা শব্দ মানে অক্ষরের একটা মানা আছে। হ্যাঁ আর বইয়ের দোকান কেমন চলছে? ও কোনো রকমে, ওর টাকা পয়সা গেছে, কোন রকমে। ওর টাকা পয়সা গেছে সব। ঠিকাদারিতে ঠকে গেছে। তোমার ছেলে ঠিকাদারিতে ঠকে গেছে, আর হবে না। ও গেছে, ওটা হবে না। ও ওইভাবেই চলবে, ও বিশেষ কিছু আমি দেখতে পাচ্ছি না। বিশেষ কিছু রেমেডি দিয়েও কিছু হবে না, বেকার খরচা করে কোনো লাভ নেই। টাকা পয়সাগুলি পাওয়া যাবে তো? কি পাওয়া যাবে? এই টাকা পয়সা যে আটকে আছে। না না, টাকা পয়সা পাবে না। ও গেছে, ঠকে গেছে বলছি, আবার কিসের টাকা? আপনার কাছে একটু যাবো। না না, আমার টাকা পয়সা উদ্ধার করার ক্ষমতা আছে নাকি আমার? একদম নয়। ও চলে গেছে টাকা, ওর টাকা সব চলে গেছে জলে। ওই টাকা আর উদ্ধার করতে পারবে না। যদি আপনার কাছে আসে, আমি না, না, আমি ওই টাকা উদ্ধার করতে পারবো না। বলছি না টাকা উদ্ধারের কথা, ওই হ্যাঁ। জীবনটাকে কি গুছিয়ে তোলা যাবে যদি আপনার কিছুই কাছে আসে? গোছানো যাবে না। ওর যে টাকা গেছে, না, টাকা যেটা গেছে চলে যাক, হ্যাঁ। কিন্তু ও কি আবার নতুন করে কিছু করতে পারবে? জীবনটাকে নতুন ভাবে ভাবতে না পারবে? ওই টাকার পাবে না তো, এবং ওইভাবে ব্যবসা করতে পারবেও না। তুমি কি বলছো, শুনতে পাচ্ছ কি বলছো? হ্যাঁ হ্যাঁ জিজ্ঞেস করছে তোমার হয়ে কথা। হ্যালো, হ্যালো। ও বাংলাদেশ থেকে টাকা পয়সা নিয়ে যা পুঁজি লাগিয়েছিল, পুঁজি সব ডুবে গেছে। নিয়ে আসে
নাই, ও এইখানেই আয় কত ছোটবেলায়। এখানে আয় করে জন্মেছে, ওখানে আয় করে যা পুঁজি লাগিয়েছে, ঠিকাদারি ব্যবসায় ঠকে গেছে। কিছু ঠিকাদার লোককে ঠকায়, আর বোকা ঠিকাদার নিজে ঠকে যায়। তোমার ছেলে ঠকে গেছে, ওই ব্যবসার টাকা পাওয়া যাবে না। বন্ধুরা মিলে একটা কাজ করতে কাজের আমি ভাই টাকা পারবো না, আমি পারবো না, সব করতে হবে না। ঠিক আছে ভাই, রাখো ভাই, আমার ক্ষমতা নেই। ধন্যবাদ ধন্যবাদ। হ্যাঁ, এর কিছু হবে না, আমি কি বলবো, এর ছকে কিছু হবে না। ওর ব্যবসা পার্টনারশিপে গিয়ে বেশি টাকা আর্ন করার টেন্ডেন্সি, আর হবে না, ওটা কিছু হবেই না। এর কি করা উচিত ছিল সুভাষ এই চক্র? খাবারের দোকান করা উচিত ছিল। ও করবে তোমার ছেলে? তুমি তো লাইনে আছো কিনা জানি না। না, তোমার ছেলে ভালো লুচি পরোটা করে যদি সস্তায় লোককে খাওয়াতো, দিয়ে শেষ করতে পারতো না, দিয়ে শেষ করতে পারতো না এই ছকে। কিন্তু ও তো তাড়াতাড়ি টাকা, খাবারের পয়সা তো তাড়াতাড়ি টাকা হয় না। লুচি পরোটা বেচে ভালো খাবার খাইয়ে ক টাকা রোজগার হবে? কে আছেন মনে? নমস্কার। হ্যাঁ নমস্কার স্যার, আমি পুরুলিয়া থেকে বলছি, মৌসুমী টুবে। কার সম্পর্কে জানবেন মৌসুমী? হ্যাঁ, আমার নিজের সম্বন্ধে একটু জানতে চাই। কেউ এসেছিল? সেকেন্ড, হ্যাঁ আমার মা গিয়েছিলেন, আমার ভাইকে নিয়ে গিয়েছিলেন, তো আমার ভাই চাকরি হয়েছে। আচ্ছা, বলো তোমার জন্ম তারিখ বলো। হ্যাঁ 2 ফেব্রুয়ারি 1996, 2/2/1996। টাইম বলো। রাত্রি 9টা স্যার। কোথায় জন্মেছো? পুরুলিয়াতে। তুমি এখন কোথা থেকে কথা বলছো? আমি এখন পুরুলিয়া রঘুনাথপুর থেকে কথা বলছি। রঘুনাথপুর? হ্যাঁ। আচ্ছা, বেশ করেছো। তোমার 96, তোমার যা ছক, এ ভগবান। তোমার হচ্ছে মিথুন রাশি, কিন্তু তোমার বিবাহ স্থানে কেতু বসে রয়েছে। এখন তুমি চাকরি করে বিয়ে করবো, এই করতে করতে বয়স চলে যাচ্ছে না, বয়স চলে যায়নি। নাও ইউ আর 27+, ঠিক আছে? 28 হবে। চাকরি করে বিয়ে করবো না, বিয়ে করে চাকরি করবো, চাকরি করে বিয়ে করবো না, বিয়ে করে চাকরি করবো, গোল 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 করে ঘুরছো ওই চক্করে তুমি। হ্যাঁ। চাকরি এখন হবে না। দুটো হচ্ছে টার্গেট, একটা হচ্ছে চাকরি পেতে হবে, একটা হচ্ছে ভালো লাইফ সেটেল করতে হবে, তাই তো? হ্যাঁ স্যার। হ্যাঁ তাহলে বিয়েটা আগে করে নাও, বিকজ চাকরি তো এখন 1.5-2 বছরের মধ্যে হবে না। এখন তুমি 28, কি বলো, চাকরি পেয়ে বিয়ে করবো, তাহলে তোমার 30 বছর বয়স হবে। হ্যাঁ। বিয়েটা করে নাও সামনের বছরে। বলো। স্যার বলছি, আমার কি চাকরির যোগ আছে, মানে সরকারি চাকরি? প্রাইভেটের কথা আমি বলি না। প্রাইভেট অ্যান্ড পার্সোনাল, ইউ ক্যান ডু এভরিথিং। ওয়েন আই প্রেডিক্ট ইন ইউর হরোস্কোপ, তো সরকারি চাকরির কথাই বলছি, ডেফিনেটলি। আচ্ছা, মানে ভয় লাগছে স্যার আসলে, ওই জন্য। কি ভয় লাগছে? হ্যাঁ মানে ভয় লাগছে আসলে। কিসের ভয়? পাওনি তো কিসের ভয়? ভয় তো তাদের লাগছে যেগুলো অযোগ্যগুলো পেয়ে বসে রয়েছে, ঢুকে বসে রয়েছে। একবার পর্ষদ বলতো 5,000, তারপর বলছে জানি না, তারপর বলছে 8,000, আবার কবে শুনবো? আমি তো আগেই বলেছিলাম 8 থেকে 5 থেকে 10,000-এর মধ্যে আছে ওর সংখ্যা। এখন নিউজে দেখলাম 8,600। স্যার তাহলে চাকরি কি হতে পারে আমার? তুমি তো পাওনি তো কিসের ভয়? হ্যাঁ, তুমি তো পাওনি। বলে একটা কথা আছে, বেগার ক্যানট বি চুজার। তো তুমি পাওনি, তোমার কিসের ভয়? যে পেয়েছে চলে যাবে তার ভয়। ইন্টারেস্ট দিতে হবে, কে ফেলেছি টাকা দিতে হবে, টাকা দিয়ে চাকরি পেয়েছি সেটাও গেল, তোমার কিসের ভয়? পয়সা করে কাউকে দিয়েছো নাকি তুমি? না স্যার, আমি কোথাও দিই না, আমি পড়াশোনাই করছি। ওই ব্যাস, তাহলে কিসের ভয়? ধুমধাম করে পড়াশোনা করে যাও, 2025-এ বিয়েটা করে নাও। তবে এই অনেক ধন্যবাদ ফোন করার জন্য মৌসুমী। এই ঘটনাটা একটা বড় লেসন কিন্তু, যারা টাকা দিয়ে চাকরি পেয়েছে বা আগামী দিনে ভেবে রেখেছিল যে টাকা দেবো চাকরি হয়ে যাবে, এটা কিন্তু পাচ্ছিল তো এইভাবে। তাদের কাছে কিন্তু একটা বিশাল বড় লেসন হলো যে না আর নয়, দেখো, যোগ্যতার নিরিখে চাকরি। একটা কথা বলে দিই আপনাদেরকে, তুমি খুব দামি কথা বলেছো, সেটা হচ্ছে যে সাময়িক হয়তো জুলাই পর্যন্ত এসেছে, ওইটা হয়তো সেপ্টেম্বর পর্যন্ত যাবে, চাকরি কিন্তু যাবেই। এটা নিয়ে কিন্তু আমার কিন্তু কোনো ডাউট নেই, মিলিয়ে নেবেন। বলে যাচ্ছি ইউটিউবে থাকে চাকরি, হ্যাঁ 2-3টে ডেট করে হয়তো আরো শনি লাগবে, কেন ওই টাকা আরো দিতে হবে। কে আছেন ফোনে? হ্যাঁ, নমস্কার, কে রয়েছেন? হ্যাঁ নমস্কার, আমি বর্ধমান থেকে বলছি। নাম বলো। কি? সুস্মিতা কুন্ডু। বলো। কার সম্পর্কে জানবেন সুস্মিতা? আমি নিজের সম্পর্কেই জানি। কেউ এসেছিল? না, আমি অ্যাকচুয়ালি স্যারের প্রোগ্রামটা দেখি তো খুব ভালো লাগে, তো ওর জন্যই। আচ্ছা, বহু লোক ট্রাই করছে, কেউ আসেনি। প্রোগ্রাম দেখো, বলো জন্ম তারিখ বলো, পরে একজন ট্রাই করছে ফোনে, বলো। হ্যাঁ, ডেট অফ বার্থ 0409। 4/9, হ্যাঁ 4/9, দাঁড়াও, কত বলছো? 2009 মনে হয়। না না, 91।
কি 91, 91? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কি গো তুমি 2009? আমি বললাম 2009। 2000-এ ওর এখন 33 বছর, 32 প্লাস 33 বছর বয়স, তুমি বলছো যে ওর 2009? সময়টা বলুন। সময় বলো। রাত্রি 9টা 5। রাত্রি 9টা 5। 9-এর একটা বিশাল বড় ব্যাপার আছে, তো জন্য 2009 বলেছি। 2009 বলে আর ওর মানে ওর জীবন এ বাবা। কোথায়, কলকাতা না বর্ধমান? বর্ধমান। হ্যাঁ। এ বাবা, তাহলে তোমার তো একবারে তেলে ভাজা হয়ে গেছে গো তুমি একবার, হ্যাঁ বেগুনি ভাজার মতন অবস্থা হয়েছে। দেখো তোমার ছকের অবস্থা। এ বাবা, তোমার তো ছকটা ফেল, তোমার তো বিয়েই হচ্ছে না গো। 91-এ জন্ম। না না এ বাবা, বিয়ে করেছো? না, এখনো হয়নি। তো বিয়েই হয়। এ বাবা, তাহলে 2009 তোমার বিয়ে হলে তোমার বাচ্চা হয়ে যেত। তোমার তো 1991 ইন বর্ন, নাও ইউ আর 32 প্লাস বা 33, অলমোস্ট। সে তোমার তো বিয়েই হচ্ছে না। তোমার বিয়ে কি করে হবে? হ্যাঁ, তোমার তো সর্বনাশ করে রেখেছে কেউ, তো বিয়েই হচ্ছে না গো। হ্যালো, না না, হচ্ছে না। এ আপনি বললেন বাবা। না সর্বনাশ করে গেছে কি? হ্যাঁ, ওরা টিভির পর্দায় বলছি না, তুমি আমার কথার ইশারা নিশ্চয়ই বুঝতে পেরেছো। আমার কথাটা শুনেছো? হ্যাঁ শুনেছি। কি বলেছি বলো তো? বিয়ে হচ্ছে না। আর তারপরে কি বলেছি বলো তো? তারপরেটা শুনতে পেলাম না। আবার বলে দিই, সর্বনাশ করে রেখেছে বলেছি কথাটা। হ্যাঁ। হ্যাঁ, এইটা বুঝতে পেরেছো কি বলেছি? না মানে কি হবে একটু বলুন না ভালো করে। কি হবে সেটা বলাটা তো অন্য জিনিস, কিন্তু সর্বনাশ করে রেখেছে সেটা তো বোঝা উচিত। ওটা তো অলরেডি হয়ে গেছে। কি হবে সেটা না জিজ্ঞেস করছিস, ওকে, কোয়াইট ন্যাচারাল, তুমি নিশ্চয়ই জিজ্ঞেস করবে। তো যাই হোক, তোমার তো এখন বিয়েই হবে না। তোমার এই সর্বনাশ করা ঘাট থেকে না নামলে তোমার আর বিয়ে হবে না। যাক ভাই, কবে নাগাদ হবে কিছু? না কবে না, নাগাদ হবে? কি কবে নাগাদ হবে? তোমার যে সর্বনাশ করা আছে সেটা ঘাট থেকে না নামলে তোমার আর বিয়ে হবে না। মানে বিয়ে হলেও তোমার সংসার করতে, আলটিমেট বিয়েটা ভেঙে যাবে। মানে এক তো বিয়েই হয়নি। সুস্মিতা বর্ধমানে থাকে, সুস্মিতা তাহলে আপনার সাথে কি যোগাযোগ করবে? সেও দেখে নি। যদি আপনি মনে করেন সুভাষদার কাছে আসবেন এবং আপনার যা যা সমস্যা আছে, যেখানে সমস্যা ক্রিয়েট হয়েছে বা যেটা ওর ছকে বোঝা উচিত হয়েছে- ছিল। ওকে একটা কথা বললাম যে তোমার সর্বনাশ করে রেখেছে, ওটার বোঝা উচিত ছিল। মাথায় ঢুকছে না, বর্মান করে ঘুরছে লাইন পেয়ে। পরে বুঝতে হবে, একটু ভাবো, ঠান্ডা মাথায় বুঝে যাবে কি বলেছি। তো সেগুলোকে কাটিয়ে নেওয়ার জন্য আপনি যোগাযোগ করে নিতে পারেন। আমরা অনুষ্ঠানের একদম শেষে পৌঁছে গেছি। তো আপনি বলছিলেন নক্ষত্র নিয়ে কথা। ঋণের কথা বলছিলাম। টাকার দায়, টাকার বোঝা মাথায় চাপলে মানুষের কি হয়? সুইসাইডও হতে পারে। নেশায় জীবন যায়, টাকার দেনায় জীবন যায়, বাজে অসুখেও জীবন যায়। নেগেটিভ এনার্জি কোথা থেকে আসে? বাজে অসুখ কেতু থেকে আসে, নেশাবান কেতু থেকে আসে। ঋণের বোঝা বৃহস্পতি আর শুক্রের, বৃহস্পতির অপচয় হলে ঋণের বোঝা আপনার ঘাড়ে চাপবেই। ওই জন্য দুটো নক্ষত্রের কথা বলেছি, একটা সিংহ রাশির ওপর পূর্ব ফাল্গুনী, একটা কুম্ভের ওপরে পূর্ব ভাদ্রপদ নক্ষত্র। তারপরে শনি কিন্তু টাকা দেবে, ঝামেলাও দেবে। শনি প্রচুর টাকা দেয়। যত মাফিয়ারা আছে না, এরা সব শনি রাহু, শেষ জীবনে ভিখারিও হয়ে মরতে পারে। বড় বড় মাফিয়া শেষ জীবনে ভিখারি হয়েও মরতে পারে। প্রচুর টাকা, প্রচুর অশান্তি, হয় বেকার নয় ধনী, মাঝামাঝি কিছু নেই, শনির অশনি। হাতে সময়ও নেই আমাদের। ধন্যবাদ সুভাষদাকে। মায়ের আশীর্বাদ, গুরুদেবের নির্দেশে সুভাষদার জ্যোতিষশাস্ত্রের এই পথে হাঁটা এবং আজকে আপনাদের মাঝে একটা অসাধারণভাবে তার প্রভাব। কেন বলুন তো? তিনি তার কাজটা নিষ্ঠার সঙ্গে, সততার সঙ্গে করেছেন। কাউকে অহেতুক প্রতিশ্রুতি দেওয়া নয়, যতটুকু করতে পারবেন ঠিক ততটুকুই কাজটা নেন সুভাষ শাস্ত্রী। তার কথা তাই জ্যোতিষের বেদবাক্য। অনেক ধন্যবাদ সুভাষদাকে, ধন্যবাদ আপনাদের। নমস্কার। জ্যোতিষ হল বেদের অঙ্গ, আর সুভাষ শাস্ত্রীর কথা জ্যোতিষ জগতের বেদবাক্য।